যখন শহরের সবচেয়ে বিখ্যাত এবং ধনী উত্তরাধিকারী আরমান সিংঘানিয়া তার নতুন বউ আস্থাকে নিয়ে নিজের বাড়ির দরজায় এসে পৌঁছালো, তখন আশেপাশের মহিলারা নিজেদের মধ্যে ফিসফিস করা শুরু করল। আরমান সিংঘানিয়া বিয়ে করে নিল? ও তো মেয়েদের সহ্যই করতে পারে না, তাই না? আরে আসতে বলো, যদিও শুনতে পায় না তাহলে তোমার রক্ষে নেই। আর কার কার মুখ বন্ধ করাবে এই পাগল সিংঘানিয়া? গোটা শহর ওর সত্যিটা কিন্তু জানে। জানি না কোন মেয়েটার কপাল পুড়ল যে এরকম একটা শয়তানকে বিয়ে করে তার বউ হলো। শুনতে পাচ্ছি আমি, কানে কালা নই। সবাই জানত যে আরমান মেয়েদের প্রতি ভীষণ ঘৃণা পোষণ করত, আর এই ঘৃণা থেকেই এমন গুজবও ছড়িয়েছিল যে আরমান সিংঘানিয়া মেয়েদের নয় বরং ছেলেদের পছন্দ করে। সামনে আছি বলে যা খুশি তাই বলবে। তোমরা জানো তো আমি কে, আর আমি কি করতে পারি তা নিশ্চয়ই তোমরা জানো। কি নাম ছিল জানো তোমাদের ওই বন্ধুর? পুষ্পা। পুষ্পার নাম শুনতেই মহিলাদের আত্মা কেঁপে উঠল। তোমরা ভুলে গেছো হয়তো আমি কি করেছিলাম। দাঁড়িয়ে দেখছোটা কি? আমার সাথে বাড়িতে যাবে? চলো চলো। আরমানের রাগে ভরা গলা শুনে মহিলারা তাড়াতাড়ি নিজেদের বাড়ির ভেতরে ঢুকে পড়ল। এক মনস্টারকে বিয়ে? ওই মনস্টারকে বিয়ে করে ওর সন্তানের জন্ম দিতে হবে। আস্থা, তোর কাছে অন্য কোনো আর পথ নেই। তোকে এই বিয়েটা করতেই হবে। আমি এই বিয়ে করতে পারবো না। আমার ডক্টর হওয়ার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে। তুই জানিস এদের কত ক্ষমতা? সবকিছু করতে পারে এরা। তোর মামার প্রাণ পর্যন্ত যেতে পারে। এত স্বার্থপর তো তুই নয় যে শুধু নিজের কথাই ভাববি। একেবারে নিষ্পাপ ফুলের মতো কোমল আস্থাকে কনের সাজে সাজানো হয়েছিল। ওকে এতটাই সুন্দর লাগছিল যে কেউ ওর দিকে তাকিয়ে থাকতে বাধ্য ছিল। আর অন্যদিকে ছিল সেই হ্যান্ডসাম মনস্টার। ব্যাপারটা ঠিক কি হয়েছিল আসুন তাহলে শুনি এখন এখানে একদম ফ্রিতে। প্রিয়াঙ্কা দিদি, তোমার বিয়ে আর আমি আসবো না? এটা কখনো হতে পারে? দিদা, মাত্র গতকালই আস্থা খুশি মনে গ্রামের বাড়ি থেকে শহরে এসেছিল তার মামির মেয়ের বিয়েতে যোগ দিতে। দিদা, ছোটবেলায় অনাথ হয়ে যাওয়া আস্থাকে লালন পালন করে বড় করেছিল তার দিদা। তার একটাই স্বপ্ন ছিল পড়াশুনো করে ডাক্তার হওয়া। কিন্তু এটা কিভাবে হলো? কিভাবে আস্থা কোণে হয়ে গেল? ব্যাঙ্গালোরে হাজার হাজার মানুষের ভিড় আর ক্যামেরার ঝলকানির মাঝে ছিল দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যবসায়ী আরমান সিংঘানিয়া। আর আজ তারই বিয়ে হচ্ছে। কিন্তু মণ্ডপে উপস্থিত থাকা বর নিজের কনের জন্য অপেক্ষা না করে ল্যাপটপ আর ফোন নিয়ে ব্যস্ত ছিল। পুরো শহর অবাক। আরমান সিংঘানিয়ার মতো একজন মানুষ কেন একটা মধ্যবিত্ত মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিল? বিয়ের শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে, কনেকে ডেকে আনুন। ডাকুন না মেয়েকে। হ্যাঁ, এক্ষুনি ডেকে আনছি। আরমানের কোণে প্রিয়াঙ্কাকে পছন্দ করেছিলেন আরমানের দাদু আলোক সিংঘানিয়া। প্রিয়াঙ্কা ছিল তাদের অফিসের একজন ক্লার্ক মনোজ মালহোত্রার মেয়ে। অত্যন্ত সরল আর সাদাসিধে মেয়ে প্রিয়াঙ্কা বাবার চাপে এই বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু আজ এই বিয়ের দিনে মনোজ যখন নিজের মেয়ের ঘরে ঢুকল, ঘরের অবস্থা দেখে তার পায়ের তলার মাটি অবধি সরে গেল। মণ্ডপে যাওয়ার ঠিক আগেই প্রিয়াঙ্কা উধাও হয়ে গিয়েছিল। আরে তুমি কি করলে? প্রিয়াঙ্কার বাবা মা বিষয়টা বুঝতেই তাদের পা কাঁপতে শুরু করল। ঠিক তখনই আলোক সিংঘানিয়া বুঝতে পারলেন কিছু একটা গন্ডগোল হয়েছে। সেটা বুঝেই তিনি রুমের দিকে এগিয়ে গেলেন। আরে মেয়ে তৈরি হয়েছে না হয়নি? হ্যাঁ, ও তো রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আপনি যান না। কিন্তু এই মিথ্যে বেশিক্ষণ টিকল না। আরমানের দাদু ঘরের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি দরজা ঠেলে খুলে ভেতরে ঢুকলেন।
একটা সাধারণ নিষ্পাপ কিন্তু অসাধারণ সুন্দর মেয়ে বসে কাঁদছিল, যার নাম ছিল আস্থা। এটা দেখে আলোক সিংঘানিয়া রাগে গর্জে উঠলেন। প্রিয়াঙ্কা কোথায়? প্রিয়াঙ্কা পালিয়ে গেছে স্যার, আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই আস্থাই ওকে সাহায্য করেছে। আমি কিচ্ছু করিনি মামি, প্লিজ আমার কথা বিশ্বাস করো। এ বিয়ে তো নিশ্চয়ই হবে। যদি কোণে পালিয়ে গিয়ে থাকে তাহলে ওর জায়গায় অন্য কেউ বসবে। যদি এই বিয়েটা না হয় তাহলে জানো তো আরমানের রাগ থেকে কেউ বাঁচাতে পারবে না, আমিও না। আসলে আরমান মেয়েদের ঘৃণা করত, আর এই বিয়েটা করানোর জন্য আলোক সিংঘানিয়া তার নকল হার্ট অ্যাটাকের নাটক করেছিলেন। যদি কোণে পালিয়ে যাওয়ার কথা প্রকাশ পেত তাহলে আরমানের রাগ সবাইকে ছাই করে দিত। তাই কোণের মা সীমা আস্থাকে সামনে ঠেলে দিয়ে বলল, এই সব কিছু এর জন্য হয়েছে, তাই এর মূল্য ওকেই চোকাতে হবে। শোন আস্থা, এখন আরমানের বউ তোকেই হতে হবে, শুনতে পেয়েছিস? আস্থা প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। ও কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করতে চাই না মামি, প্লিজ আমাকে দিদার কাছে যেতে দাও প্লিজ। ওই প্রিয়াঙ্কা দিদি বলছিল যে ও এক বাজে কথা বলা বন্ধ কর তুই, আর যেমন বলছি তেমন কর। আস্থা কাঁদছিল, চিৎকার করছিল, কিন্তু কেউ ওর কথা শুনল না। এই মুহূর্তে বিষয়টা কোনো মেয়ের জীবনের কথা ছিল না, বিষয়টা ছিল সিংঘানিয়া পরিবারের সম্মানের। আস্থা, তোমাকে এই বিয়েটা করতেই হবে, না হলে আরমান সিংহানিয়া আমাদের সবাইকে প্রাণে মেরে ফেলবে। আরে তুমি জানো না ও কতটা ভয়ঙ্কর। আস্থার কাছে আর কোনো পালানোর পথ ছিল না। ওকে সঙ্গে সঙ্গে কনের পোশাক পরিয়ে সাজিয়ে দেওয়া হলো, আর মুখ ঢাকার জন্য মাথার উপর ঘোমটা দেওয়া হলো। হাত এগিয়ে দিন। পুরো মুখ ঢেকে রাখা ভারী ঘোমটার কারণে আরমান বুঝতেই পারেনি যে কোণে বদলে গেছে। সে দ্রুত বিয়ের সব রীতি সম্পন্ন করল, আর বিয়ে শেষ হতেই সম্পূর্ণরূপে আবার নিজের ফোন আর কাজে ডুবে গেল। বড়বাবু, এখানে এই মেয়েটার সব ইনফরমেশন আছে। এদিকে আস্থা সম্পর্কে সবকিছু জানার জন্য আরমানের দাদু আলোক সিংঘানিয়া তার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ফাইল আনিয়েছিলেন। কিন্তু আস্থার বাবা মায়ের তথ্যের দিকে চোখ পড়তেই, যারা নাকি এক ভয়াবহ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তিনি সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেলেন। তিনি নিজের মনে বিড়বিড় করে বললেন, প্রথমে আমি ভেবেছিলাম এই মেয়েটাকে 2-4 দিনের মধ্যেই ডিভোর্স করিয়ে মুক্তি দিয়ে দেব, কিন্তু আর নয়। ও সারা জীবন আরমান সিংহানিয়ার স্ত্রী হয়েই থাকবে। এরপর বিয়ের অনুষ্ঠান শেষ হলো, আর আস্থা এসে পৌঁছল সিংঘানিয়া ম্যানশনের সামনে। আরমান অপেক্ষা না করেই ভেতরে ঢুকতে গেল, কিন্তু হঠাৎই আরমান বাবা, বিয়ের পরে একা বাড়িতে ঢুকতে পারবে না, বৌমাকে নিয়ে এসো। যাও যাও, নিয়ে এসো বৌমাকে। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর দাদুই ছিলেন একমাত্র মানুষ যাকে আরমান নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, আর ওনার কথা কোনোদিনও সে অমান্য করত না। লোকেরা বলতো সিংঘানিয়া ম্যানশনে পা রাখা প্রতিটি মেয়ের স্বপ্ন, কিন্তু আস্থার জন্য এটা কোনো স্বপ্নের শুরু ছিল না, এটা ছিল তার ধ্বংসের দোরগোড়া। আস্থা তার ঘোমটা এখনো তোলেনি, তাই সে কিছুই ঠিক মতো দেখতে পাচ্ছিল না। আরমান রেগে গিয়ে লম্বা লম্বা পা ফেলে বাড়ির ভেতরে ঢুকল। ওদের ঢুকতে দেখে আরমানের ছোট ভাই আর কয়েকজন বন্ধু হলে জড়ো হয়ে শীষ দিল আর মজা করতে শুরু করলো, কিন্তু লিভিং রুম পার হতেই আরমান আস্থাকে নিজের কোল থেকে নামিয়ে দিল। আর হ্যাঁ, যা নাটক করা ছিল হয়ে গেছে, এবার অফিসের কাজ করতে হবে, আর নাটক করতে পারছি না। এই বলে আরমান নিজের স্টাডি রুমে ঢুকে গেল। আহান বাবা। হ্যাঁ দাদু। বৌদি আসো, তোমাকে আমি তোমার রুমটা দেখিয়ে দিচ্ছি। এদিকে দাদুর ইশারা পেয়ে আরমানের ভাই আহান আস্থাকে আরমানের রুমে নিয়ে গিয়ে বলল, আসো বৌদি, ওয়েলকাম। এটাই হলো তোমার রুম। যদি কোনো কিছু দরকার হয় তুমি শুধু বেলটা বাজিয়ে দিও।
কেউ ঠিক চলে আসবে তোমার সেবা করার জন্য। তুমি কমফোর্টেবল থাকো, আমি না হয় কিছুক্ষণ বাদে আসছি। আস্থা ভেতরে ঢুকতেই ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই প্রথম ও নিজের নতুন বাড়িতে একা ছিল। ও যেই ভেতর থেকে দরজাটা ঠেলল, একটা জোরে শব্দ হয়ে অটোম্যাটিকভাবে দরজাটা লক হয়ে গেল। দরজায় যে অটোম্যাটিক ইলেকট্রনিক লক লাগানো ছিল, আস্থা সেই সম্পর্কে কিছুই জানত না। ও এরপর নিজের ঘোমটাটা খুলল আর তারপর একটা গভীর নিঃশ্বাস নিল। ও এতটাই ক্লান্ত ছিল যে খুব তাড়াতাড়ি ঘুম ওকে গ্রাস করল। এদিকে ঠিক রাত 2টোয় আরমান যখন নিজের কাজ শেষ করে ঘুমানোর জন্য রুমে এলো, ও দেখতে পায় আস্থা বিছানার এক কোণে অন্যদিকে মুখ করে ঘুমিয়ে আছে। ওকে দেখেই আরমান ঘৃণা ভরে বলল, দাদুটাও না, ওকে আমার ঘরে পাঠানোর কি দরকার ছিল? যদিও বিয়েটা নাম মাত্র, তাতে কিছুই যায় আসে না। সে যে মেয়েই হোক না কেন, কেউ কোনোদিন আমার লাইফে আসতে পারবে না। ও আস্থাকে জাগানোর অনেকবার চেষ্টা করল, কিন্তু আস্থা গভীর ঘুমেছিল এবং সেই জন্য কিছুই শুনতে পেল না। এটা দেখে আরমান ভীষণ বিরক্ত হলো, আর ঠিক তখনই টেবিলের ওপর রাখা ওই গ্লাস মেঝেতে ফেলে দিল। গ্লাসটা মেঝেতে পড়তেই সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু তবুও আস্থার ঘুম ভাঙল না। আমি ওকে এত ভালো করে কেন ডাকছি? হঠাৎই আরমান নিজের পকেটে হাত দিল, আর মুহূর্তের মধ্যেই ও হাতে একটা বন্দুক নিল। রাগের মাথায় ও আস্থার বিছানার পাশেই গুলিটা চালালো। গুলির আওয়াজ পেয়ে আস্থা ভয়ে ঘুম থেকে উঠে পড়ল। গুলির শব্দ শুনে আরমানের দাদু আলোক আর ওর ভাই আহান দৌড়ে ওপরে চলে এলো। এ কেমন অসভ্যতা! বৌমাকে ভয় পাওয়ানোর কি দরকার ছিল? তোমার কথা মতো আমি এই বিয়েটা করেছি বটে, কিন্তু এই বিয়েটা আমি মানি না। তোমাদের ভাগ্য ভালো যে গুলিটা আমি ওর মাথায় মারিনি। আরমানের এই কথাগুলো যেই সবার কানে পৌঁছল, ঘরের পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে গেল। আরমান দাদা, এটা তুমি ঠিক করলে না। বৌদিকে তুমি এভাবে ভয়... এই, কে বলেছে ও তোর বৌদি? ও তোর কোনো বৌদি ফৌদি নয়। আহন বাবা, হ্যাঁ দাদু। বৌমাকে গেস্ট রুমে নিয়ে যাও। ঠিক আছে দাদু। মা, আমি তোমার জিনিসপত্র ওখানে পৌঁছে দিচ্ছি। তুমি চলো আমার সঙ্গে। আমাকে ক্ষমা করে দিও মা। আমি জানি তোমার সঙ্গে আমি খুবই অন্যায় করেছি, কিন্তু তখন আর কোনো রাস্তাই ছিল না। দেখুন দাদু, আপনি ক্ষমা কেন চাইছেন? যা কিছু হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই। মা, তুমি আরমানকে যদি পুরোপুরি বদলে দিতে পারো, তাহলে তাহলে আমি আমি তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করব। এটা আমি কথা দিচ্ছি। এই কথাটা শুনতেই আস্থার চোখে যেন আশার আরেকবার ঝলক দেখা দিল। আমি জানি মা, এই কাজ একমাত্র তুমিই করতে পারো। চলো, এখন অনেক রাত হয়ে গেছে, আমি তোমার স্যুটকেস পাঠিয়ে দিচ্ছি। তুমি কাপড় বদলে এখানেই শুয়ে পড়ো। এমনিতেও কালকে সকালে আরমানকে প্যারিস যেতে হবে বিজনেস ডিলের জন্য। এই কথা শুনে আস্থা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরের দিন সকালে যখন ও ঘুম থেকে উঠল, বহুদিন পর শহরের সকালটা ওর কাছে খুব ভালো লাগছিল। কি যেন ভাবতে ভাবতে ও হেঁটে বাগানের দিকে চলে গেল। বাগানে পৌঁছতেই আস্থা একজনকে দেখতে পায় যে ফর্মাল প্যান্ট আর শার্ট পরেছিল। সে বড় একটা কাঁচি দিয়ে গাছের ডাল কাটছিল। আর তারপর কি হলো? ও মাই গড! এই মালির মাথা খারাপ হয়ে গেছে। আরমানের এত দামি গাছ নষ্ট করছে। যদিও জানতে পারে না তাহলে ও রক্ষে নেই। এটা কি করছো তুমি? লোকটা আস্থার দিকে ঘুরে তাকালো। তার গভীর কালো চোখ যেন আস্থাকে ভেদ করে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য যেন তার হৃদস্পন্দন থেমে গেল। তোমাকে ওই বন্দুকধারী মনস্টারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি, উল্টো তুমি আমাকেই চোখ রাঙাচ্ছ। এই মানুষটি আর কেউ নয়, আরমান নিজেই।
প্যারিসে যাওয়ার জন্য আরমান সকালে বেরিয়েছিল ঠিকই, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ওকে মিটিং পরের সপ্তাহে পোস্টপোন করতে হয়েছিল। আরমানের খালি একটাই শখ ছিল, গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া। এই সম্পর্কে বেচারি আস্থা কিছুই জানতো না। ঠিক একইভাবে আরমানও জানতো না আস্থার আসল পরিচয়। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? এখনো সময় আছে, নিজের জিনিসপত্র গোছাও আর এখান থেকে চলে যাও। এমনিতেও আস্থা সবাইকে পরামর্শ দেয় না। হঠাৎই আরমান ওর হাতের কাঁচিটা ছুঁড়ে ফেলে দিল আর তারপর আস্থার হাত ধরে তাকে নিজের দিকে টেনে নিল। আস্থা এখন তার একদম কাছে। এক মুহূর্তের জন্য আরমান নিজেও যেন ওর সৌন্দর্যে হারিয়ে গেল। তোমার সাহস হলো কি করে আমার হাত ধরে টানার? চাকর চাকরের মতো থাকো, বুঝলে? তুমি এখন আমাকে চাকর বললে, সত্যিটা কিন্তু তুমি জানো না। বোঝো কাণ্ড, মানুষের ভালো করতে নেই। তোমায় ওই বন্দুকধারী মনস্টারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি, উল্টো তুমি আমায় শাসাচ্ছ। শাসানো? সেটা আবার কি হয়? হে ভগবান, মনে হচ্ছে ওই মনস্টার নিজের মতো লোকজনই এখানে পুষে রেখেছে। শাসানো মানে হলো হুমকি। আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি আর তুমি আমাকেই রব দেখাচ্ছ। এটা শুনেই আরমান রেগে গিয়ে বিনা চোখের পলক ফেলে আস্থার দিকে তাকিয়ে রইল। বৌদি! আস্থা ঘুরে দেখল দরজার কাছে আহান দাঁড়িয়ে আছে, যে কিনা আজ কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিল। বৌদি, দাদা তো এখানে নেই, তাহলে তুমি কার সঙ্গে কথা বলছো? দরজায় দাঁড়িয়ে আহান শুধু আস্থাকেই কথা বলতে দেখেছিল, কিন্তু যেই ওর সামনে এগিয়ে গেল, আরমানকে দেখতেই ওর বুকটা কেঁপে উঠল। ও ঘেমে গেল আর তোতলাতে শুরু করলো। বৌদি, মানে বলতে চাইছি ম্যাডাম, আপনি প্লিজ ভেতরে চলুন এখন। দাদা, এইভাবে আমাকে ঠকানো হলো? আহান আমাকে এইভাবে মিথ্যে বলার কারণ কি ছিল? আরমানের দাদুর কথাটা মনে পড়ল, কিন্তু তাকে এখনো বলা হয়নি যে তার বিয়ে প্রিয়াঙ্কার সাথে নয়, বরং আস্থার সাথে হয়ে গেছে। কিন্তু আহান ভুল করে সত্যিটা ফাঁস করে ফেলেছিল। দাদা, আমি তোমাকে সব বলছি, শুধু আমাকে একটা সুযোগ দাও। আসলে তোমার বিয়েটা অন্য কারোর সাথে হওয়ার ছিল। আহান যখন আরমানকে পুরো বিয়ের সত্যিটা বলল, তখন রাগে আরমানের শরীর কাঁপতে শুরু করলো। এদিকে আস্থা যখন বুঝতে পারল যে যার সঙ্গে সে এতক্ষণ ঝগড়া করছিল সে আর কেউ নয় বরং আরমান, তখন ওর মুখের রং উড়ে গেল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আরমান নিজের পকেটে হাত ঢুকিয়ে সঙ্গে সঙ্গে একটা বন্দুক বের করল। আরমান, এটা কি করছেন? আমাকে যারা মিথ্যে বলে আর যারা ঠকায় তাদেরকে আমি ঘেন্না করি, আর আমাকে ঠকানো হয়েছে। এই কথাটা বলেই আরমান সঙ্গে সঙ্গে বন্দুকের ট্রিগার টিপে দিল। ভয়ে আস্থা চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। আহান আস্থাকে সঙ্গে সঙ্গে সোফায় শুইয়ে দিয়ে নিজের বন্ধু ধ্রুবকে বাড়িতে আসতে ফোন করল। ধ্রুব শহরের একজন বিখ্যাত সার্জন এবং ডক্টর ছিল। আস্থাকে এই অবস্থায় দেখে দাদু আরমানকে বুঝিয়ে বললেন, আরমান বাবা, আমি মানছি বাবা, তোমার বিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে ঠিক হয়েছিল। প্রিয়াঙ্কা বিয়ের আগেই মণ্ডপ থেকে পালিয়েছিল। আমি ওরই কাজিন আস্থাকে এই পরিবারের সম্মান বাঁচানোর জন্য মণ্ডপে বসিয়ে দিয়েছিলাম। তুমি খুব বড় ভুল করেছো দাদু, এটা করা উচিত হয়নি তোমার। আর এই সব কথা বলে আরমান রাগে নিজের রুমে চলে গেল। এদিকে ধ্রুব এসে আস্থাকে পরীক্ষা করল এবং তাকে একটা ইনজেকশন দিয়ে বলল, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আমি ওষুধ দিয়ে দিয়েছি, একটু পরেই বৌদির জ্ঞান ফিরবে। ধ্রুবের কথা শেষ হতে না হতেই আরমানের রুম থেকে আবারও গুলির শব্দ ভেসে এলো। সবাই ভীষণ ভয় পেয়ে গেল। সকলে মিলে দৌড়ে তার রুমের দিকে গেল। এদিকে দাদুর শরীরও ঘামে ভিজে গিয়েছিল। তার শরীরে এতটাও শক্তি ছিল না যে তিনি দৌড়ে আরমানের রুম পর্যন্ত পৌঁছে যাবেন। যেই মুহূর্তে আহান রুমে ঢুকল, ও দেখতে পেল আরমানের হাত থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। আরমান দাদা, এটা তুমি কি করলে? ধ্রুব, দেখো। দাদু কোনো মতে কষ্ট করে ওই ঘরে পৌঁছেছিলেন। এরকম একটি দৃশ্য দেখে যেন তার নিঃশ্বাসই বন্ধ হয়ে গেল। ধ্রুব, দাদুকে দেখো। দাদু!
আহান যখন দেখল দাদুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখনই সে দ্রুত ধ্রুবকে গাড়ি বের করতে বলল। দাদু! এদিকে আরমান আর বাড়ির সবাই যখন দাদুকে নিয়ে নিচে নামছিল, সবার চোখ গিয়ে পড়ল আস্থার ওপর। কারণ আস্থা তখনও হলের সোফায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছিল। অবশেষে আরমানের চোখ পড়ল আস্থার ওপর। সে রাগ আর ঘৃণা ভরা চোখে তার দিকে তাকালো। দাদুর আজ এই অবস্থার কারণ শুধুমাত্র তুমি, আস্থা। এর ফল তোমাকে অবশ্যই ভুগতে হবে। খুব শীঘ্রই সবাই শহরের সেই বিখ্যাত হাসপাতালে গিয়ে পৌঁছাল আর দাদুকে এমার্জেন্সি রুমে ভর্তি করা হলো। এদিকে বাড়িতে জ্ঞান ফিরতেই আস্থা লক্ষ্য করল বাড়িতে আর কেউ নেই। সেই নীরবতা যেন আস্থার কানে বিঁধতে লাগলো। ভারী মাথা নিয়ে ও পুরো বাড়িতে দাদুকে ডাকতে লাগলো। দাদু, দাদু, আহান, কেউ আছেন? ম্যাম, আপনি কে আর আমাকে এভাবে আটকাচ্ছেন কেন? ম্যাম আমি দেব, আর এখন এই বাড়িতে কেউ নেই, আর আপনার বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই। কেউ নেই মানে? একটু আগেই তো সবাই এখানেই ছিলেন। দাদু কোথায়? দাদুর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তাই জন্য সবাই ওনাকে নিয়ে হসপিটাল গেছেন। আমি এখনই ওনার কাছে যেতে চাই। ক্ষমা করে দেবেন ম্যাডাম, বস আরমান স্যারের পারমিশন ছাড়া আপনি বাইরে যেতে পারবেন না। আমার কারোর পারমিশনের প্রয়োজন নেই। আস্থার জেদের সামনে দেবকে হার মানতেই হলো। সে আস্থাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেল। ওদিকে হাসপাতালের পরিবেশ খুব একটা ভালো ছিল না। ধ্রুব ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে এলো। আরমান ব্রো, দাদুর অবস্থা খুব একটা ভালো নয়, আবার হার্ট অ্যাটাক হয়েছে। আর তুমি যদি একটু স্ট্রেস দাও তাহলে কিন্তু আমাদের দাদুকে হারাতে হবে। এই ধ্রুব, আমার দাদুর যেন কিচ্ছু না হয়, এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। সত্যিটা এটাই আরমান দাদা, সবসময় তোমার রাগ আর জেদের ফল দাদুকেই ভোগ করতে হয়। ছাড়ো দাদা, ছাড়ো। তুমি এখনো শুনবে না আমার কথা, তাই তো? আরমান ছাড়ো ওকে। আরমানের বন্ধুরা আকাশ আর সুমিত মাঝে এসে ধ্রুবকে বাঁচালো। আরমান সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। সে একা গিয়ে দেওয়ালের পাশে ঠেস দিয়ে দাঁড়ালো। নিজের চিন্তায় মগ্নই ছিল। আর ঠিক তখনই গ্যালারির অন্য প্রান্ত থেকে দৌড়ে আসতে গিয়ে আস্থা ধাক্কা খেল আরমানের সঙ্গে। সে উপরে তাকিয়ে দেখল সামনে দাঁড়িয়ে আছে আগুনের মতো রাগে জ্বলতে থাকা আরমান সিংঘানিয়া। তুমি এখানে কি করছো? আমি দাদুর সঙ্গে আমার দাদুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তোমার এত সাহস, এখানে মজা দেখতে এসছো? আস্থা থরথর করে কাঁপছিল। ও কোনোদিনই ভাবতে পারেনি যে ও যাকে বিয়ে করেছিল সেই মানুষটা এতটাও নিষ্ঠুর হতে পারে। আমাকে দাদুর সঙ্গে দেখা করতে দাও, প্লিজ সরে যাও। এই, তোমার এই মুখে দাদুর কথা একদম বলবে না। আর তোমার যদি মনে হয় তোমার এই সৌন্দর্য দিয়ে তুমি আমার পরিবারকে বশ করে নেবে, তাহলে তুমি কিন্তু ভুল ভাবছো। তোমার এই সৌন্দর্যের জাল তুমি অন্য কোথাও বিছিও, এর প্রভাব আমার উপর পড়বে না। আস্থা কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু কথাগুলো ওর গলাতেই আটকে রইল। তখনই ঠিক পেছন থেকে দেবের গলা শোনা গেল। বস, দাদুর জ্ঞান ফিরেছে, উনি দেখা করতে চাইছেন। আরমান এক ঝটকায় আস্থার হাত সরিয়ে দিল আর তারপর ওয়ার্ডের ভেতরে দাদুর সঙ্গে দেখা করতে গেল। আরমান বিছানার কাছে পৌঁছতেই, আরমান বাবা, আমি জানি তুমি এই বিয়েটা ঠিক করতে চাওনি, কিন্তু ও এখন আমাদের এই বাড়ির বউ। আমি চাই তুমি ওকে আপন করে নাও। দাদু, ওই মেয়েটা আমার জীবনের অংশ কোনোদিন হবে না। আরমান দাদা, তুমি এ কি বলছো? বৌদি বাইরেই আছে। এই কিসের বৌদি? বৌদি নয় ও তোর। আমার কথা ভালো করে শুনে নাও সবাই, ওর সাথে কেউ কোনো সম্পর্ক রাখবে না। ঠিক তখনই দাদুর চোখে এক অদ্ভুত আগুন আর রাগ দেখা দিল। আরমান বাবা, আস্থা বাইরে দাঁড়িয়ে আছে। দেখো, যদি তুমি আমার বৌমাকে ভেতরে না নিয়ে আসো না, তাহলে আমার চিতাতে আগুন দেওয়ার অধিকারও আমি তোমার থেকে ছিনিয়ে নেব। এই কথাটা শুনে সবাই ঘরের মধ্যে নিস্তব্ধ হয়ে রইল। রাগে আরমানের মুখ লাল হয়ে উঠল। ওকে নিয়ে এসো। আরমান দাদা, মাথা ঠান্ডা করো। দাদু আস্থা বৌদিকে ভরসা করে ফেলেছে। যদি তুমি ওদের আলাদা করো, এই চিন্তায় দাদুর প্রাণও যেতে পারে। সত্যি বলো তো, কোনটা বড়, তোমার রাগ না দাদুর প্রাণ? কম করে একবার প্লিজ মানুষ হওয়ার নাটক করো। যদি এই মেয়েটা দাদুকে ভালো রাখতে পারে, তাহলে ওর ব্যবহার আমি আমার মতো করে করব। আমাকে মানতেই হবে, তুমি এসেই সবার আগে আমার পরিবারের দুর্বল লোককে কাবু করেছো।
যতদিন দাদু এই হসপিটালে আছে তোমাকে আমার স্ত্রী হওয়ার নাটক করতে হবে। আর তোমার চোখে যদি এক ফোঁটাও জল দেখা যায় তাহলে তোমার পুরো পরিবারকে শেষ করে দেবো আমি। চোখের জলটা মুছে নাও আর ভেতরে চলো। আস্থা নিজের চোখের জল মুছে একটা বাধ্য শিশুর মতো আরমানের ঠিক পেছন পেছন ঘরে ঢুকে পড়ল। দাদু হেসে আস্থার হাত ধরলেন। আরমান ঘরের এক কোণে দাঁড়িয়ে দাদু আর আস্থাকে দেখছিল। ও কি এমন জাদু করলো যার জন্য কয়েক মুহূর্তের মধ্যেই সবাই ওর গোলাম হয়ে গেল? ওকে আমি পরে দেখে নিচ্ছি। বৌদি, এখন আপনার শরীর কেমন আছে? আরে আকাশ, তোর কি সত্যিই আমার চিকিৎসা নিয়ে কোনো সন্দেহ আছে? আরে একদমই না। বৌদি একদম ফিট আছে। আকাশ দাদা, ধ্রুব দাদা একদম ঠিক বলছেন। ভালো আছি আমি। ধ্রুব দাদা, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, দাদু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। বৌদি একদম চিন্তা করবেন না, রিপোর্ট আসতে 2-3 ঘন্টাই বাকি আছে। ততক্ষণ আপনি আরমান দাদার সঙ্গে বাড়িতে গিয়ে রেস্ট করুন। এটা শুনতেই আস্থার মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ওর ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো শব্দ যেন মুখ দিয়ে বেরোল না। আস্থা, ধ্রুব ঠিক বলেছে। যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে দাদুর খেয়াল কে রাখবে? চলো বাড়ি যাই। যাও। সুমিত, আমি যেটা শুনতে পেলাম তুইও কি তাই শুনলি? দাদার কি হলো রে? মনে হচ্ছে বৌদি ম্যাজিক জানে। হে ভগবান, প্লিজ আজই মনস্টারের হাত থেকে বাঁচাও। তোমাকে 101টা নারকল দিয়ে পুজো দেব। প্লিজ আজকে বাঁচিয়ে দাও। গাড়ি ম্যানশনে পৌঁছতেই আরমান পেছনে না তাকিয়ে ভেতরে চলে গেল। ওদিকে দেব গাড়ির দরজা খুলে দিল আস্থার জন্য। দেবদাদা, আপনি কি বলতে পারবেন বাকিরা কখন আসবেন? চিন্তা করবেন না, ওরা 3 ঘন্টার মধ্যে চলে আসবে। আপনার যদি কিছু দরকার হয় আমি এখানেই আছি, বলে দেবেন। দেব বুঝতে পেরেছিল যে আরমানের সঙ্গে একা থাকতে আস্থা প্রচণ্ড ভয় পাচ্ছিল। ও ভারী মন নিয়ে ম্যানশনের ভেতরে পা রাখতেই একজন পরিচারক তার কাছে এগিয়ে এসে বলল, ম্যাম, আপনাকে স্যার রুমে ডেকেছেন। আস্থার গলা শুকিয়ে গেল সেটা শুনে। ও নিজেকে প্রস্তুত করতে শুরু করলো ওই ঘরে ঢোকার জন্য, যেখানে ঠিক 1 দিন আগে ওর ওপর গুলি চালানো হয়েছিল। ওর নিজের দিদার কথা মনে পড়ল, আর তারপর আরমানের ঘরের দরজায় ও নক করলো। দরজাটা নিজে নিজেই খুলে গেল। ও ভাবছিল ঘরের ভেতরে ঢুকবে কি ঢুকবে না, কিন্তু ইতিমধ্যে একটা ভারী গলা প্রতিধ্বনিত হলো। সারা রাত কি তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি আমাকে আনতে হবে? ভেতরে এসো। আস্থা ভেতরে ঢুকল। ঘরটা মৃদু আলোয় ভরা ছিল। সোফায় বসে থাকা আরমানের চোখ যেন শিকারীর মতো চকচক করছিল। আজ থেকে এই বাড়িতে তোমার কাজ হলো দাদুর খেয়াল রাখা। এই বাড়িতে তুমি শুধুমাত্র একজন কেয়ারটেকার আর একজন চাকরের মতো থাকবে, এর থেকে বেশি কিচ্ছু নয়। আর মনে রেখো, এই কথাটা আমার দাদু বা আমার বন্ধুরা কেউ যেন জানতে না পারে। আর যদি জানতে পারে তাহলে ওই গ্রামে তোমার যে দিদা থাকে তার যে কি অবস্থা হবে তুমি জানো। আস্থার কাছে আরমান যেন একজন জল্লাদের মতো মনে হয়েছিল। ও মাথা নিচু করে দাঁড়িয়েছিল আর নীরবে নিজের চোখের জল ফেলছিল। আরমান সেই চোখের জল দেখল, কিন্তু তার মন একটুও গলল না। তোমার চোখ থেকে যে জল বেরোচ্ছে সেটা আমার সামনে যত বেরোনোর বেরিয়ে যাক, কিন্তু এই জল আমার দাদু বা আমার বন্ধুদের সামনে যেন কখনোই না বেরোয়। কথাটা মাথায় ঢুকিয়ে নাও, কারণ তুমি জানো যদি এরকম হয় তার ফল ভালো হবে না। গোটা গ্রামের মানুষেরা আমায় এত ভালোবাসে, কিন্তু এই অচেনা মানুষটা আমায় এত ঘৃণা করে কেন? তোমার যা জিনিস আছে তাই ঘরে নিয়ে এসো। এই ঘরে? কথাটার ভুল মনে করো না। এই সমাজের চোখে আমরা স্বামী স্ত্রী, তাই আমাদের এক ঘরে থাকতেই হবে। তুমি এখানে নিচে শোবে আর আমি খাটে, ব্যাস।
আস্থা দৌড়ে গিয়ে সেই ঘরে পৌঁছল যেখানে দাদু ওকে থাকতে বলেছিলেন, আর তারপর ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। কিন্তু তারপরে আরমানের হুমকি ওর মনে পড়ে যায়। তাহলে ওই গ্রামে তোমার যে দিদা থাকে তার যে কি অবস্থা হবে তুমি জানো। ও নিজেকে অনেক কষ্টে সামলালো। না আস্থা, এভাবে কাঁদলে হবে না। মনে সাহস আনতে হবে। দিদার দাদুকে সুস্থ রাখতে হলে তোকে ওই মনস্টারের মুখোমুখি হতেই হবে। আস্থা নিজের ছোট ব্যাগটা নিয়ে আবারও আরমানের ঘরে ফিরে এলো। ওগুলো ওই কোনায় রাখো আর এখানে এসে বসো। আরও কি চাইও আমার কাছে? আর কিছু বাকি আছে নাকি? এই ফাইলটা তোলো, এটা একটা কন্ট্রাক্ট পেপার। যতদিন তুমি আমার সাথে এই ঘরে থাকবে এই কন্ট্রাক্টের কথা মাথায় রাখবে। এই কথাগুলো শুনতেই ফাইলের ভেতরে কন্ট্রাক্ট পেপারস যেই আস্থার চোখে পড়ল, ও বিস্মিত হয়ে রয়ে গেল। ওর মুখের রং উড়ে গেল। এমন কি লেখা ছিল ওই পেপারসে যা দেখে আস্থা একেবারে হতবাক হয়ে গেল? তার দিদা এবং দাদুকে বাঁচানোর জন্য কন্ট্রাক্ট পেপারসে কি সাইন করবে আস্থা? আরমানের রাগের পেছনে অতীতের কোন গোপন রহস্য লুকিয়ে আছে? এরপর আস্থার জীবনে কি হতে চলেছে? ও কি পারবে আরমানের পাথরের মতো হৃদয় গলাতে? আর শুরু হবে কি এক নতুন প্রেমের গল্প? বন্ধুরা, পরবর্তী এপিসোড আসবে 2 দিন বাদে। আর পুরো কাহিনী এখনই শোনার জন্য ডেসক্রিপশনে ক্লিক করে ডাউনলোড করো পকেট FM অ্যাপ।